ওরা 3টা প্ল্যান করেছে। একটা হচ্ছে স্টুডেন্টের মাধ্যমে করবে। স্টুডেন্টটা যদি ফেল করে নভেম্বরে আশুলিয়াতে তারা একটা শ্রমিককে মেরে ফেলবে। এই শ্রমিক দিয়ে তারা শুরু করবে। এইটা যদি না হতো তাহলে তারা বাংলাদেশের একটা স্কুলে অ্যাটাক করবে। ওই স্কুলে তারা অ্যাটাক করবে। এটা আমেরিকান স্টাইলে কিলিং হতে পারে, আগুন লাগা দেওয়া হতে পারে, নানান ধরনের ঘটনা করতে পারে। এই 3টা ছিল প্ল্যান। এইটা আমি জানতে পেরেছি। দেখেন, আমেরিকার একজন কর্মকর্তা, আমি আপনাকে সেই নামটি বলবো, এর আগের প্রোগ্রামে আমি বলেছি, আমি তাকে দিয়ে একটু শুরু করতে চাই। তিনি ছিলেন ফার্স্ট সেক্রেটারি আমেরিকা, যে আপনার তাদের যে এম্বাসি রয়েছে সেটার ফার্স্ট সেক্রেটারি তিনি ছিলেন। সেই ভদ্রলোকের নাম হচ্ছে ম্যাথিউ বে। এই ম্যাথিউ বে কে আপনি BEH এটা দিলেই আপনি পেয়ে যাবেন। খুবই ইয়াং একটা ছেলে। এই ছেলেটি আমেরিকান এম্বাসিতে তৎকালীন সময় বাইডেন প্রশাসনের হয়ে সবচাইতে ভয়ঙ্কর রোলটি সে পালন করে। এই লোকটি, এমনও ঘটনা ঘটেছে, এই লোকটি সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে একটি রিফাইন্ড আওয়ামী লীগ করবার জন্য তার চেষ্টার কোনো অন্ত ছিল না এবং নানানভাবে সে চেষ্টা করেছে, যদিও সে এখন বাংলাদেশে নেই। তার সাথে তার আরেকটা ডেপুটি ছিল, আমি ভুল না করে থাকলে, তার নাম হচ্ছে জেমস। জেমসের লাস্ট নামটা আমার মনে নেই, একটু আমাকে দেখতে হবে। জেমসও এর সাথে জড়িত ছিল। একই সাথে তারা যেটা চেয়েছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা কোনোভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ফিরতে দেবে না, এবং তারা যেটা মোটামুটি ঠিক করে নিয়েছিল, বাংলাদেশের কাঠামোটা এমন হবে যে তারা বাংলাদেশের জামাত ইসলামী এবং এনসিপির সমন্বয়ে একটি সরকারকে আনবে, এবং এই সরকারের আন্ডারে অ্যাটলিস্ট তারা 10 বছর মেয়াদে তাদের যে পাওনা আছে একটা শেপে তারা নিবে। এই অঞ্চলে, বিশেষ করে ভারতের যেই উত্তর অঞ্চলে যেই টেনশন গুলোকে আছে, এগুলোকে তারা একটা পার্মানেন্ট রূপ দিতে চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার, একাধিকবার বলেছিলেন যে এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। তাহলে আপনি যদি এই ছোট ঘটনাটাতে একটু লক্ষ্য করেন, তাহলে ভারতের নর্দার্ন সাইডটাকে ভাঙার একটা পরিকল্পনা রয়েছে। আমরা বারবারই মনে করি যে বাংলাদেশ মনে হয় অনেক গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে, তারা এই প্ল্যান করে সেই প্ল্যান করে। খুবই আনফরচুনেটলি, এবং আমি অনেকের হৃদয় ভেঙে দিতে পারি আমার এই বক্তব্যের মাধ্যমে, বাংলাদেশ আসলে আমেরিকার কাছে কোনো ম্যাটার করে না। বাংলাদেশ আসলে আমেরিকার কাছে কোনো ম্যাটারই না। বাংলাদেশ হচ্ছে অনেকটা বউকে শেখানোর জন্য ঝিকে মারা। এটা একটা প্রভাব বটে, আবার এটাকে কাট পেস্ট করে কেউ যাতে না বলে যে আমি বাংলাদেশকে ঝি বলেছি। মূলত ব্যাপারটা টার্গেট একদম শুরু থেকে ছিল ভারত। ভারতকে দ্বিখণ্ডিত করা, ভারতের উত্তরাঞ্চলটাকে নিয়ে নেওয়া, এখানে একটা আলাদা একটা স্টেট করা, এটা এটা একটা বৃহৎ পরিকল্পনার অংশ। এই পরিকল্পনাকে আমি যদি শুধুমাত্র বলি আমেরিকা, সেটা বলা যেতে পারে বটে, বাট এখানে কি অন্য কোনো স্টেক হোল্ডার রয়েছে? নামটা হয়তো আমেরিকার এসেছে বটে, বাট এখানে অন্যান্য স্টেক হোল্ডারও রয়েছে। আপনাকে একই সাথে আমি একটি এক্সিসের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের এই ঘটনাটার সাথে ছিল, যেটিকে এখন বলা হচ্ছে CPT এক্সিস। এই CPT এক্সিসে রয়েছে, সি দিয়ে হচ্ছে চায়না, পি দিয়ে হচ্ছে পাকিস্তান, টি দিয়ে হচ্ছে টার্কিজ। সো এই এক্সিসটা এবার গেল যেই তথাকথিত যেই মাগরিবের যে ইলেকশনটা, আগের দিনের মাগরিবে ভোট হয়েছে, তারা ব্যাপকভাবে টাকা ঢেলেছে, এবং তারা আরেকটি এক্সিস, যাদের নাম আমি এই মুহূর্তে বলবো না, তাদের কাছে পরাজিত হয়েছে। সেটাও একটি এক্সিস রয়েছে, যেটিকে আমি বলবো একটি প্রগতিশীল এক্সিস, এবং যারা এই ভূখণ্ডকে একটি মৌলবাদহীন ভূখণ্ড হিসেবে দেখতে চায়। যাই হোক, আমি ফেরত চলে যাব 2017 সালের পরের এই ঘটনাটা বা কি হয়েছে সেটি থেকে। একটা সময় মনে করলো এরা, আমেরিকানরা বা বাইডেন প্রশাসন বা এদের রাজনৈতিক যে অংশটা, তারা যেটা মনে করলো যে ভারতের এই পুরো খোল নলচা পাল্টাবার জন্য
যেই রাষ্ট্রটি একেবারে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে বা পেরোনো যাচ্ছে না, এটি বাংলাদেশ। একই সাথে তারা এটাও মনে করলো যে ইন সাম কনটেক্সট, আবার আমি বলছি ইন সাম কনটেক্সট, তারা চায়নার পেটের ভেতরে ঢুকে গেছে এবং চায়না আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। ইতিমধ্যেই তারা যেটা করেছে সেটা হচ্ছে যে, আপনারা জানেন যে শ্রীলঙ্কার হাম্বানটোটায় যখন আপনার বিশাল বিনিয়োগ করে চায়না, শ্রীলঙ্কার হাম্বানটোটাই তো মনে হয় বলে ওই জায়গাটাকে। তারপরে আপনার মনে মনে পড়বে হয়তোবা যে শ্রীলঙ্কাতে বিশাল ওদের যে টুরিস্ট যেই কান্ট্রিটা, সেখানে একটা বড় বোমা হামলা হয়, সেখানে অনেক ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়। শ্রীলঙ্কা দীর্ঘদিন ধরে কিন্তু সেটি কাটিয়ে উঠতে পারছিল না, চায়না সেখানে ব্যাপকভাবে বিনিয়োগ করে। আপনারা লক্ষ্য করবেন যে তৎকালীন সময়ে তারা এক ধরনের ডিফল্টের মধ্যে পড়ে, এমনকি বাংলাদেশও তাদেরকে একটা বড় টাকা 250 মিলিয়ন মনে হয় তাদেরকে অর্থ সাহায্য দেয়। ফলে চায়না, মালদ্বীপ, নেপাল এই জায়গাগুলোতে আস্তে 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 আমেরিকান প্রশাসন মনে করে যে ভারতের ডানাগুলো ভেঙে দেওয়া দরকার, ভারতের প্রভাব বলয়গুলো ভেঙে দেওয়া দরকার। এইখানে পাকিস্তানের একটা বড় ধরনের ভূমিকা আছে। আপনি জানেন যে পাকিস্তান একটি অত্যন্ত গরিব দেশ, পাকিস্তানের নিজেরই খাবার টাকা নেই, কিন্তু পাকিস্তান যেটা করে সেটা হচ্ছে যে তাদের খুব ভালো জঙ্গি আছে, খুবই প্রশিক্ষিত জঙ্গি আছে। আমরা যেমন ধরেন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা বলি সরাইলের কুকুর, ওই জানেন না, সেখান থেকে কুকুর আমদানি হয়। ঠিক একইভাবে আপনি যদি ভালো জঙ্গি পেতে চান, তাহলে পাকিস্তান খুব ভালো জঙ্গি উৎপন্ন করে। তারা ধরেন লস্করি তৈয়বা, তারপরে এই ধরনের অনেকগুলো অর্গানাইজেশন আছে, সেখানে ভালো জঙ্গি তৈরি হয়। এমনকি বাংলাদেশের 5ই অগাস্টের আগেও আপনার পাকিস্তানের স্নাইপাররা এসেছিল, একই সাথে আপনার লস্করি তৈয়বারা যে এসেছিল, মুজাম্মাল নামে যে লোকটা আছে সে তো পরিষ্কার ভাবে বলেছেই। দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখা ভালো যে আমি যখন বক্তব্য দেই, আমি আসলে এক কথার সাথে আরেক কথা মেলাতে গিয়ে নানান দিকে চলে যেতে থাকি। ফলে আমি আবার ফেরতও আসি, এটাতে যাতে দর্শক কোনোভাবে বিভ্রান্ত না হয়, তারা যাতে ট্র্যাকটা রাখে, যে আমি আসলে যা বলছি ওটা নিজেরাও যাতে একটু ট্র্যাকটা রাখে। এটা আমার একটা ল্যাকিংস আমি বলবো, বাট আমি আলোচনাটা এটার বাইরে করতে পারি না। তো 2017 সালের ওই সময়টাতে আপনার আমেরিকার একটা ব্যাপার যেটা তারা বুঝে ফেললো যে কোনো না কোনো ভাবে তারা গণতন্ত্রের কথা বলছে। আপনি জানেন যে আমেরিকা যখনই কোনো দেশকে দখল করতে চায়, কোনো দেশকে ক্যাপচার করতে চায়, তাদের একটা সহজ বয়ান বা ইংরেজিতে যেটিকে আমরা ন্যারেটিভ বলি, তারা সেখানে মানবাধিকারের কথা বলে থাকে। আপনি যদি রেজিম চেঞ্জ নিয়ে বা আমেরিকান ইন্টেলিজেন্স নিয়ে একটু পড়াশোনা করেন বা দেখেন, তাহলে দেখবেন যে আমেরিকা ইরাকে যখন আক্রমণ করেছে তখন তারা বলেছে যে এখানে ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন রয়েছে। তারা যখন তারা ধরেন যখন তালেবানদের উপরে বিশাল বড় আক্রমণ, নিশ্চিতভাবে বলা যায় যে তালেবানরা আমেরিকাতে আক্রমণ করেছে, অনেক মানুষ মেরেছে, কিন্তু এই দেশটিকে তারা তালেবানকে তারা নির্মূল করতে গিয়ে তারা এই দেশের রাজনৈতিক খোল নলচাও পাল্টে দিয়েছে, যেখানে আফগানদের আসলে কোনোভাবেই আর কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা ছিল না। এটিও বলে নেওয়া ভালো যে আমি যখন আমেরিকা বলছি, আমি কিন্তু আমেরিকার জনগণের কথা বলছি না। কিছু কিছু প্রশাসন, রাজনীতিবিদ বা তাদের ব্যবসায়ী, এইসব জায়গাকেও বলছি। কারণ আমেরিকার অনেক সেনেটর, অনেক কংগ্রেসম্যান, তারপরে বুদ্ধিজীবী, লেখক, তাদের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়েছে গত 2টি বছর। আমি কত মানুষের কাছে, আমি বলাটা ভুল হবে, আমরা বিভিন্নভাবে গিয়েছি, তাদের মতামত দেখেছি। আমেরিকার জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন আমেরিকান প্রশাসন বিরুদ্ধে ছিল, আমেরিকান জনগণ সেখানে কনসার্ট করেছে। ফলে আমার বক্তব্যগুলোকে একেবারেই আমেরিকার বিরুদ্ধে সরলীকরণ করা ঠিক হবে না। কেমন, এটা মাথা রাখতে হবে যে আমি যখনই আমেরিকা বলছি, আমি বলছি একটি চাঙ্কের কথা, একটি ডিপ স্টেটের কথা। ডিপ স্টেটটা হচ্ছে কিছু টাকার কুমিরদের কথা, যারা সারা পৃথিবীর ক্ষমতা বদলায়, যারা বিভিন্ন দেশে যুদ্ধ বদলায়, যাদের সাথে এখন ট্রাম্পও হয়তো পারে না। ট্রাম্পও অসহায়, বা বাইডেনও হয়তো অসহায় ছিল। আমি বাইডেনকে ইন সাম কন্টেক্সটে দোষ দিতে পারি না, কারণ আমেরিকার সিদ্ধান্তগুলো তো আসলে ট্রাম্প আর বাইডেন যে নেয় তা তো নয়। আপনি নিশ্চয়ই পশ্চিমা দেশে থাকেন, আপনি জানেন বা পড়েছেন। ফলে সেখানে সিদ্ধান্ত নেওয়ার ডিপ স্টেট কাকে বলে? ধরেন অনেক বড় সড়ক ব্যবসায়ী, জেনারেল, অতীতে ডিপ্লোম্যাট ছিল,
বা আমেরিকান পলিসি নিয়ে ভাবে, আমেরিকার এসব অনেক কিছু আছে আসলে। আমরা যারা ব্যাংকে, বীমা কোম্পানি, ব্যাংক কোম্পানি, বড় বড় আইটি কোম্পানির মালিক, তাদের ইন্টারেস্ট গুলো দেখে, অস্ত্র যারা তৈরি করে, উৎপাদন করে, উড়োজাহাজ যারা বানায়, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, এখানকার প্রতিনিধিরা আসলে ডিপ স্টেটের একটা অংশ হয়। সেখানে অনেক ধরনের মানুষজন থাকে। আচ্ছা, তারা বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিও নেয়, শুধু যে আমেরিকানরা যে থাকে তাও নয় কিন্তু। এমনকি নাইজেরিয়ান কেউ সেই ডিপ স্টেটে থাকতে পারে। মানে ব্যাপারটা আসলে এইভাবে কাজ করে। যাই হোক, তো এইখানে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি যখনই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী বাধা হয়ে দাঁড়িয়েছে, এটা এক ধরনের সাউন্ড এভাবে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় ভারতকে এমব্রেস করে বসে আছে। হ্যাঁ, একেবারেই ব্যাপারটা নয় কিন্তু। মাননীয় প্রধানমন্ত্রী জাপান থেকে অনুদান নিচ্ছেন, আমেরিকান থেকে অনুদান নিচ্ছেন, তাদেরকে ব্যবসা করে কাজ দিচ্ছেন, ভারতকে কাজ দিচ্ছেন, আবার ভারতকে অনেক জায়গাতে রিফিউজও করছেন। আমি এমনও ডিপ্লোম্যাটের কাছে গল্প শুনেছি যে ভারতের সাথে ডিল হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এত স্ট্রিক্ট ছিলেন যে এইখানে আমি কোনো ছাড় দেব না। আবার উনি যখন মনে করেছেন যে না, এই জায়গাটাতে আমাদের দুই দেশেরই একটা উপকার হচ্ছে, যেমন ধরেন সীমান্তের সিকিউরিটির ক্ষেত্রে আপনি জানেন যে 10 ট্রাক অস্ত্র নিয়ে যাওয়ার কথা ছিল অনুপ চেটিয়া, তারা এইটা করেছে উলফা ওদের কাছে। এটা কিন্তু সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি যে কুকি চীনের একটা উৎপাত শুরু হয়েছে। ফলে আমেরিকানরা এখানে একটা অপারেট শুরু করে দিল। তারা চিন্তা করে দেখলো যে বাংলাদেশকে যদি দখল করতে হয় একটা লং টার্ম প্ল্যান লাগবে। আমেরিকা মূলত বেশ কয়েকটা সুনির্দিষ্ট পদ্ধতিতে রেজিম চেঞ্জ করে। এর একটি বড় পদ্ধতি হচ্ছে ফাইন্যান্সিয়াল আপনার ক্রাউড তৈরি করার মধ্য দিয়ে, নাম্বার ওয়ান, যেটি চিলির সালভাদর আলেন্দেকে প্রয়োগ করা হয়েছিল। কেমন? যেমন সালভাদর আলেন্দের 1973 সালে নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা, আমেরিকান নাকের ঢোকাতে এত বড় সমাজতান্ত্রিক নেতা আমেরিকা এটা মেনে নেয়নি। একইভাবে যেটা তারা কিউবাতেও মেনে নেয়নি ফিদেল ক্যাস্ট্রোকে। ফিদেল ক্যাস্ট্রোকে 600-র উপরে হত্যার চেষ্টা করা হয়েছে। ফিদেল ক্যাস্ট্রোর সেই প্রশাসন ছিল, তিনি ওইভাবে ইনসার্জেন্সি চালিয়ে বেঁচেছিলেন। কিন্তু পিনোশের মতো, আপনার অগাস্টে পিনোশের মতো একটা জেনারেল, যে হয়তোবা জেনারেল হতে পারতো না, অন্য আরেকজনের হওয়ার কথা ছিল, পরবর্তীকালে সে হয়েছে, তাকে কিনে ফেলেছে নিক্সন প্রশাসন সেই সময়টাতে। ফলে তার পুরো প্রেসিডেন্ট ভবন ঘিরে ফেলে। কেন ঘিরে ফেলে? তখন যেটা করেছে যে আমি এই আলোচনাগুলো করছি বাংলাদেশটাকে বোঝার জন্য। সালভাদর আলেন্দে করলো কি তাদের তেল, গ্যাস, খনিজ সম্পদ, তারপরে তাদের লৌহ এইসব সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়করণ তিনি করলেন। তিনি বললেন যে রাষ্ট্র এগুলাকে ডিল করবে, নট কোন প্রাইভেট কোম্পানি। অর্থাৎ জিনিসটাকে গভর্নমেন্ট আপনার প্রতিষ্ঠানে পরিণত করলেন। তো এই যে প্রাইভেট কোম্পানিগুলো ছিল আমেরিকায়, অর্থাৎ আমেরিকানরা ওই চিলিতে অপারেট করতো। তাহলে স্বাভাবিকভাবে রাষ্ট্র যদি এটাকে অপারেট করে, যেমন এখন আপনার ইব্রাহিম ট্রাওর, যেটা আপনি জানেন বুরকিনা ফাসোতে, ও সব ফ্রেঞ্চ গুলোকে ওইখান থেকে বের করে দিয়েছে যে তোমরা আমার গোল্ড নিয়ে যাচ্ছ, আমার টাকা আমি পাচ্ছি না, আমি গোল্ড বিক্রি করবো বটে, বাট এই প্রাইসে না, কেন আমার থেকে এইভাবে কেন। একইভাবে আলেন্দে এই কাজটা করলো। আলেন্দের আগে আপনার করেছে হচ্ছে ওই যে কঙ্গোর লোকটা লুবুম্বা করেছে। আপনার ইরানের মোসাদ্দেক পারলো না ওদের সাথে। পরবর্তী সময় যদিও তাদের মোসাদ্দেককে হটালো আমেরিকানরা, তাদের একটা পুতুল সরকার বসালো শাহকে, আপনার রেজা শাহ পাহলভি, তাকে আবার আন্দোলনের মাধ্যমে আপনার কমিউনিস্ট এবং খোমেনির লোকেরা বা ইসলামিস্টরা সেখান থেকে সরালো। ফলে বাংলাদেশের যে ব্যাপারটা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী একটি ব্যালেন্স রাখলেন। তার যেটা আমরা যেটা এখন এই মডেলটা বুঝি, সেটা হচ্ছে যে জনগণকে যদি তিনি শান্তিতে ও সুখে রাখতে পারেন, তাহলে ষড়যন্ত্রটা আসলে কাজ করে না। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে আমি বলি 43টা আপনার তিনি ভাতা দিতেন। আমি গতকালকেই আসলে জানতে পেরেছি ভাতার পরিমাণটা আরেকটু বেশি। যেমন মাননীয় প্রধানমন্ত্রী, আমি আসলে ওনাকে কোট করি এই কারণে, কারণ উনার কথাগুলোই অথেন্টিক। আমি তো যেহেতু উনার একটা বক্তব্যের মধ্যে জানতে পারি। উনি আমাকে বললো যে তুমি কি জানো যে আমি মান্তা নামে কোন সম্প্রদায়কে কি তুমি চেনো? যে না আমি চিনি না। বলে যে এরা জেলেদের মতো একটা, মান্তাই মনে হয় ভুল না করে থাকলে, যে এরা জেলেদের মতো একটা
সম্প্রদায়, তারা এরকম বেদেদের মতো নৌকাতে থাকে, ওদের ওদের ঘর বাড়ি সব ওইখানে। আমি তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিয়েছি। আমি বললাম যে, "কি বলেন আপনি এগুলা?" বলে, "হ্যাঁ।" বলে, "আসলে তোমাকে" বলে যে, "আসলে তোমাদেরকে দোষ দিয়েও লাভ নেই। এত কিছু করেছি যে অনেকে এটার খোঁজও রাখতে পারে না। আপনি কি কল্পনা করেন, আপনি কি কোনদিন এই উনারা শুধু নৌকায় থাকে। তাদের নৌকার ব্যবস্থা এবং খালের মধ্যে দিয়ে যে তারা এই যে যায়, এগুলো সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছেন। জেলেরা অফ সিজনে আপনার মাছ পায় না। তখন তাদের খাদ্যের দরকার হয়। উনি তাদের জন্য ৪০ কেজি করে পার পারসন ৪০ কেজি করে ১ মন চাল মাসে এইভাবে উনারা ব্যবস্থা করে দিয়েছেন ছেলে-মেয়ে অনুযায়ী। এরকম ভাবে তিনি যেটা তারপরে প্রাইম মিনিস্টার্স অফিস থেকে আপনার ওই যে গুচ্ছগ্রাম, তারপরে একটি বাড়ি, একটি বাগান, বারান্দা এইভাবে করে দিয়েছে যে সবুজ রঙের বাড়িগুলো এইটা। উনি যেটা চিন্তা করে দেখলেন যে সাধারণ মানুষের যদি পেটে খাবার থাকে এবং তাদের যদি নিরাপত্তাটা থাকে তাহলে ষড়যন্ত্রগুলো সাধারণত কাজ করে না। সাধারণত কি করবে? উনি যেটা করেছেন যে আ সামরিক খাতেও যেরকম ব্যয় হয়েছে, শিক্ষা খাতে তিনি ব্যয় করেছেন। মানুষের আর্থসামাজিক দৈনন্দিন কাজে তিনি ব্যাপকভাবে বিনিয়োগ করেছেন। ফলে আমেরিকানরা কোন সুযোগ পাচ্ছিল না। এর মধ্যে তারা বারবার চায়না থেকে বাধা দেওয়া শুরু করল। এখন চায়নার ব্যাপারটা যেটা হয়েছে ভাই, চায়না মনে করেন আমাকে যখন ঋণ দেয় ৳১০০, তখন ও আমার থেকে সুদ নেয় ধরেন খুবই সামান্য বা ১০ বছর পরে এটা নিবে। আমি যখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে আনি সেটা সুদের হার এত বেশি উঁচুতে থাকে, বাংলাদেশ তখন চায়নার কাছ থেকে ঋণ আনা শুরু করলো। তিনি ফ্লাইওভার করলেন, তারপরে রাস্তাঘাট নির্মাণ করলেন, তারপরে আপনার পদ্মা সেতু বলেন, সেখানে তো সাধারণ মানুষ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে সবখানে নিজের টাকা নিজে করেছি। জাইকা থেকে আমরা মেট্রো রেল করলেন। তো মেট্রো রেল অবশ্য জাপানের কাজ ছিল। তো এইভাবে তিনি যেটা করলেন, তার টার্গেটের জায়গাটা ছিল একটা যে সাধারণ মানুষের জীবনের মান উন্নয়ন, আ ব্যাপকভাবে ইনফ্রাস্ট্রাকচার এর উন্নয়ন এবং শিক্ষা ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন। এই ৩ টা জিনিসের দিকে আমার অ্যাসেসমেন্ট হয়েছে। এতে করে যেটা হলো বাংলাদেশ বরাবরই ঠান্ডা ছিল। আপনি মাঝে মধ্যে এক ধরনের ক্রাউড দেখতে পেতেন। এগুলো খুবই মেকি ক্রাউড ছিল। কেমন? তো আল্টিমেটলি যেটা হয়েছে যে আমেরিকানরা তখন করল কি, তাদের নানান ধরনের এজেন্ট থাকতো। আমি আপনাকে যেমন একটা এজেন্টের নাম বলতে পারি, এলিটা করিম। এখন এলিটা করিম হচ্ছে ধরেন সমুদ্রের মধ্যে একটা টাকি মাছ। মানে আমি নামটা, ও হয়তোবা আমার নামটা শুনে নিজেকে অনেক বড় হনু মনে করে এটাকে কাট পেস্ট করে হয়তোবা প্রকাশও করতে পারে। এলিটা করিমের একটা উদাহরণ এই কারণে দিলাম, আমেরিকানরা এলিটাকে করলো কি আমেরিকাতে নিয়ে গেল। নিয়ে তাকে একটা কোর্সে তাকে পড়াশোনা করিয়ে নিয়ে আসলো মিউজিকের উপরে বা অন্যান্য বিষয়ের উপরে। ওর হাসব্যান্ডকে নানান ধরনের কাজ পাইয়ে দেওয়া শুরু করলো। কেন জানেন? ওকে স্ট্যান্ড বাই রাখলো। কখনো ওকে কাজে লাগতে পারে। একজন ভালো গায়ক, তাকে ভবিষ্যতে কাজে লাগবে। ওর পপুলারিটি কেমন তারা অ্যাসেস করলো। যে ওর ডাকে কয়জন আসবে, যেমন রাফা, অ্যাভয়েড রাফা। ধরেন রাফা ধরেন ছোটবেলাতে রাফা কোনো পড়াশোনা করেনি, অশিক্ষিত একটা ছেলে। ও থাকে হচ্ছে রেনেসা হসপিটালের গলিতে, ওদের একটা বাসা আছে। হ্যাঁ, দোতলা একটা সাদা বাসা আছে, ওইখানে থাকে। ও পড়াশোনা করেনি, সারাদিন এই মিউজিক টিউজিক নিয়ে থাকে। ওর একটা ভালো ক্রাউড আছে। আমেরিকানরা এমন না যে সিআইএ এর একটা এজেন্ট এসে বলল, "এই রাফা, তোকে আমি টাকা দিচ্ছি।" ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ওকেও টাকা দিল ধরেন আরেকটা লোকের মাধ্যমে। কে যে কাকে টাকা দিচ্ছে, তারপরে ওই যে নেত্র নিউজ তারা তৈরি করলো, আগের দিন বলেছি আমি। ওরা তখন করলো কি, মিডিয়াকে প্রিপেয়ার করলো। মিডিয়া অ্যাকশন। মিডিয়াকে রেডি করলো। তারা সেলিব্রিটিদেরকে, মানে সমাজে যাদেরকে মানুষজনকে চেনে, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, তারপরে হচ্ছে যে ইনফ্লুয়েন্সার, এরকম বিভিন্ন সেক্টর থেকে তারা লোককে রেডি করলো। পলিটিশিয়ানরা তো আছেই, বিএনপি জামাতের ওদের সাথে তো আছেই। খেলোয়াড়দেরকে তারা রেডি করলো। তারপরে আপনার আমলাদের মধ্য থেকে পিক করলো তারা। অর্থাৎ সমাজের প্রত্যেকটা স্তরে তারা ব্যাপকভাবে টাকা ঢাললো। আমি যখন আমি
কিছু কাজ করতাম, কাদের সাথে কাজ করতাম, কিভাবে কাজ করতাম সেটি আমি এখানে খুব গুরুত্বপূর্ণ নয়। আমি রিসার্চের কিছু কাজ করতাম। আমাদের একটা মনিটরিং সেল ছিল এমন যে এনজিও গুলো যে টাকাগুলো পায়, কিভাবে পায়, কার কাছ থেকে পায়, কিভাবে খরচ হয়, এইটার একটা মনিটরিং করে রিপোর্ট তৈরি করতাম আমি বেশ কিছু রিপোর্ট তৈরি করেছি। যেমন ধরেন করোনার সময় এইসব গাছ লাগাই, আপনার কাছে মনে হবে যে ওরা মানে গাছই লাগায়। এই যে গাছ কেনার টাকা, তারপরে ওইটার আন্ডারে যে টাকা আসে না আসে, এগুলো কিন্তু আমরা কেউ খবর রাখি না। এটা 4-5 হাত ঘুরে আসে। বাংলাদেশ একটা অর্গানাইজেশন আছে IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট। এদের বাংলাদেশের একটা স্থায়ী অফিস আছে। খুব সম্ভবত এদের অফিস হচ্ছে ওয়েস্টিন হোটেলের পাশে, বা আমি ভুল না করে থাকলে ওইখানে। ওরা করে কি, আমাদের মতোই যে তরুণ তরুণ যারা আছে, ধরেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলে পেলে, ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে পেলে, এদেরকে দিয়ে জরিপ চালায়, নানান ধরনের জরিপ। যেমন আপনি কি গান শুনতে ভালোবাসেন আর কি খেতে ভালোবাসেন। এখন আপনার এইসব জরিপ যখন চালায়, আপনার কাছে কি সন্দেহ লাগে যে কি খাইতে ভালোবাসে, এটা এই জরিপ হলে কি হবে? ওরা তরুণদের ভালো লাগা মন্দ লাগাগুলো দেখে। যেমন একটা উদাহরণ দেই, আমার একটা ছোট ভাই ছিল, ওর নাম হচ্ছে তৌফিক। ওর একটা ব্যান্ড আছে, নাম হচ্ছে রাজত্ব। দেখবেন কোক স্টুডিওতে সে একটা গান গেয়েছে, ওই যে খুলনার ভাষাতে সে গান গেয়েছে, ওই যে বাস নিয়ে একটা গান গেয়েছে, এরকম 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 করে, দেখবেন হাতটা এরকম কেমন যেন করে ওরা, এইখানকার ছেলে কি না এরকম এরকম করে। ও কিন্তু পেশাতে ব্যারিস্টার। ওকে করেছে কি, ওকে করেছে কি রাজত্ব ব্যান্ডের এই তফিক মূলত একজন বোকা ছেলে। ও ব্যারিস্টার হয়েছে বটে, কিন্তু ও আসলে একটা গাধা শ্রেণীর ছেলে। যেমন তফিককে বলা হচ্ছে যে এই তোর দুইটা করে দিব, তোর দুইটা মিউজিক ভিডিও বানিয়ে দিব। এখন মিউজিক ভিডিও বানিয়ে দিয়েছেন তার এলাকার কেলটুদা এসে বলছেন, এই তফিক, আমি তোর দুটো মিউজিক ভিডিও বানা দিব। এখন তফিকের মাথা মূলত খালি। ওর কথা হচ্ছে যে হ্যাঁ, কেলটুদার তো একটা স্টুডিও আছে, আমাকে কেলটুদাকে যে টাকা দিয়েছে বিল্টুদা, বিল্টুদার বাপ যে হচ্ছে মিল্টুদা, এটা তো আর তফিক দা জানে না। বুঝেন না এই ব্যাপারটা? তফিককে হাত রেখেছে কেন? কারণ বাংলাদেশে একটা অংশ আছে র‍্যাপ গান পছন্দ করে। যেমন খাইছি তোরে, গেলাম বাজারে, ডিমের দাম চড়া, মেজাজ হইছে করা। বাংলাদেশে এক শ্রেণীর লোক এই গান শোনে, বুঝতে পেরেছেন? এদেরকে হাতে রাখি। এখন তফিক নিজেও, তফিকরা কিন্তু খুবই মুক্তিযুদ্ধের পক্ষের ছেলে পেলে, বুঝেন? মানে এরা ব্যারিস্টার হয়েছে, এরা পড়াশোনা করেছে। আমার এর জন্য মায়াই লাগে। লন্ডনে একটা ঘটনা সে ঘটিয়েছিল, আমার মনে আছে। আচ্ছা, ওইসব আমি না যাই, বাট এরকম গাধা গরু অনেককে নিয়ে তারা একটা মোর্চা বানালো। যেমন ধরেন পার্থ, তারপরে ধরেন আপনার অমিতাভ রেজা, এদেরকে ব্যাপকভাবে বিনিয়োগ করলো। পার্থ খুবই ধুরন্ধর। পার্থকে যদি আপনি 2 বোতল মদ কিনে দেন, পার্থ আপনাকে বাবা পর্যন্ত ডেকে ফেলবে। বা ইয়াবা যদি কিনে দেন, ও মূলত সাধারণত 3 বেলা ইয়াবা খায়, হ্যাঁ, এটা অনেকে জানে না। তারপর ধরেন মাকসুদ ধরেন গরু শ্রেণীর, গরু টাইপের, হ্যাঁ, কিন্তু এই গরু শ্রেণীর লোকজনদেরকে টার্গেট করে। যখন মাকসুদের তো ভক্ত আমি নিজেও, পার্থর ভক্ত আমি নিজেও, কিন্তু এদের মাথাতে কিছু নাই আসলে, বুঝতে পেরেছেন? এদেরকে তারা নানানভাবে ক্যাপচার করলো। টাকাটা কিন্তু কে দিল? যেমন ধরেন ব্যানার নিউজের যেই ছেলেটা প্রতিবেদন করে, ওর নাম হচ্ছে আসিফ এন্তাজ রবি। রবি আবার বই লেখে, যে ওনা ভুলে রেখেও মনে, কি টাইপের যেন বই লেখে, ওই যে নজরুলকে নিয়ে বই লেখে, এই লেখে। এদেরকে পেছন থেকে টাকা দেয় 3rd পারসন 4th পারসন, ডাইরেক্ট কিন্তু এমবিসি কাজ করছে না। আবার ব্র্যাক ইউনিভার্সিটি ধরেন হচ্ছে আসিফ সালে, এর আগের দিন বলেছি, আসিফ সালে কিন্তু ডাইরেক্ট আমেরিকান এমবাসির সাথে কাজ করেছে, একদম সরাসরি। ওকে ওইভাবে প্রস্তুত করা হয়েছে। AIUB, নর্থ সাউথ, তারপরে ধরেন হোচিমিন ইসলাম, এলজিবিটিদের একটা পুরো গ্রুপ, এদেরকে টোটালি যেটা করেছে, এরকম ভাবে বিভিন্ন সেক্টরে ভাগ করেছে। আমেরিকানরা এখন অ্যাকশনে যাবে। ওরা একটা টেস্ট কেস করলো, সেটা হচ্ছে 2018 সালের কোটা আন্দোলন। ওই কোটা আন্দোলনের টেস্ট কেসে মাননীয় প্রধানমন্ত্রী পাল্টা খেলে দিল। তিনি বললেন কোটাই আর রাখবো না।
শেষ, আন্দোলন শেষ। এরা ভেপা থেকে খেয়ে গেল। আমেরিকানরা তো বুঝতে পেরেছে যে এটা কিভাবে এই বুদ্ধিটা নেওয়া হয়েছে। এরপরে তারা ওই একই বছর কি ওই যে নিরাপদ সড়ক চাই আন্দোলন, না নিরাপদ সড়ক চাই আন্দোলনে যে ছেলেটা মারা গেছে, দ্যাটস ভেরি ট্রু। কিন্তু ওই যে একটা লোক আছে না, বেদের মেয়ে জ্যোৎস্না করেছে, হ্যাঁ, মানে ইলিয়াস ইলিয়াস কাঞ্চন, এই লোকটাও কিন্তু সিআইএর এজেন্ট। এখন আপনার কাছে মনে হয় না যে এই ভদ্রলোক মনে সবাই সিআইএর এজেন্ট মনে করে? আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, ইলিয়াস কাঞ্চন নিজেও হয়তো বা জানে না ও সিআইএর এজেন্ট। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? ওরা না ডাইরেক্ট কাজ করে না, ওরা বিভিন্ন এনজিওর মাধ্যমে কাজ করে। তো আমি একটা আলাপে ছিলাম, আমরা যখন এনজিও কে আমরা টার্গেট করলাম, আমরা দেখলাম নারী প্রগতি। এদের অফিসে গেলাম, গিয়ে দেখলাম কি জানেন, এদের কোনো বিল্ডিংই নাই, কিন্তু এদের নামে $510,000 চলে এসেছে। এখন ভাই, উপর দিকে থুতু মারলে তো এটা আমার মুখে এসে পড়ে। আসলে আমাদের যারা এগুলাকে স্যাংশন করেছে, এই জায়গাতে এসে একটা এলিয়েনেটেড অবস্থায় আমরা এসে গেছি। অর্থাৎ প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীকে নানান ভাবে ধোকা দেওয়া শুরু করলো, যেটার একটা চূড়ান্ত রূপ আমরা 1 জুলাই দেখলাম। মাননীয় প্রধানমন্ত্রী জানতেন না অনেক সময় যে কে কি করছে। যেমন ধরেন হারুন হারুন কাদেরকে ধরে এনেছে না এনেছে মাননীয় প্রধানমন্ত্রীর নলেজ। এখন আপনি বলতে পারেন যে এটাকে তো ওনাকে ব্লেম দেওয়া যায়, আমি আসবো সেটাতে। তার মানে প্রশাসনের একটা অংশ আওয়ামী লীগের প্রতি ব্যাপকভাবে বিরূপ করলো। আমি আপনাকে এইটা, আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন, প্রশাসনে কি তাহলে সব মুক্তিযুদ্ধের পক্ষের লোককে রাখেনি? আওয়ামী লীগ এসব ব্যাপারে প্রচন্ড উদার ছিল। তারা যারা পাশ করে এসেছে, যারা পড়ালেখা করে এসেছে, পরীক্ষা দিয়ে পাশ করেছে, কে জামাত কে বিএনপি, এইটার ব্যাপারে তো খেয়ালও করেনি। মানে করবে কেন? একটা ছেলে যদি ধরেন ভালো ভাইবা দেয়, ভালো পড়ে, ভালো দেয়, ভাই আপনি কি খুঁজতে যাবেন নাকি যে এটাকে আর্মি নাকি যে খুঁজতে যাবেন যে ওর বাপ কে ছিল না? আর্মিতে সাধারণত এই ধরনের টাইট একটা চেক হয়। তাও তো হিজবুত তাহরির পুরো একটা, মানে বলা যায় যে আর্মি পুরোটাই হয়ে গেছে যে মানে হিজবুত তাহরির গ্রুপ অফ কোম্পানি। আচ্ছা, আমি একবার ইলেকশন ক্যাম্পেইনের সময়, আমি এই লাস্ট ইলেকশন ক্যাম্পেইন অর্থাৎ 2024 সালের ইলেকশন ক্যাম্পেইনের সময় আমি মধুপুর জঙ্গলের ভেতরে এক ফরেস্ট অফিসারের বাসাতে রাত কাটাই, আরো বন্ধু বান্ধব সহ। তো ওই ছেলেটি বলল যে, কথায় কথায় বলল যে ভাই আমি স্বীকার করি আমরা একটু বিএনপি ঘরানার, কিন্তু আমার চাকরি পেতে কোনো সমস্যা হয়নি। তো আমি একটু অবাক হয়ে লক্ষ্য করলাম, বলি ছেলেটা মেধাবী, বন বিভাগে চাকরি পেয়েছে, তো সে আবার রাত্রেবেলাতে ব্যাপকভাবে স্বীকার করছে যে সে হচ্ছে একটু বিএনপি ঘরানার। বলে আওয়ামী লীগ আমলে এই ব্যাপারটা দারুণ হয়েছে, ওরা বিএনপি জামাত এগুলাকে করেনি, মানে বিবেচনা করেনি। এখন আপনি যদি আসলে রাষ্ট্রীয়ভাবে দেখতে যান, তাহলে আপনি এটাকে ইউটোপিয়ান দৃষ্টিভঙ্গিতে আপনি চিন্তা করবেন যে রাষ্ট্র কোন পলিটিক্যাল আইডিওলজির উপরে ভিত্তি করে কারো চাকরির উপরে প্রভাব বিস্তার করেনি। এটি ইউটোপিয়ান আইডিয়া। মানে অ্যাজ এ হোল এটা চমৎকার যে যে মেধাবী সে চাকরি পাবে, কিন্তু এটাই যে শেষ পর্যন্ত আপনাকে বাস দিয়েছে বাংলাদেশের মতো রাষ্ট্রে, এখন এসে আমি বুঝি। তাইলে এখন আমরা বলতে পারি না যেমন কুকুর তেমন মুগুর, এটা বললে অত্যুক্তি হয়? মানে শেষ পর্যন্ত তুমি তো ভাই তোমার ওই বিএনপির মেন্টালিটি আর জামাতের মেন্টালিটি তুমি তোমার নোংরা ভাবে লাগিয়েছো, সরকার পতনের কাজে লাগিয়েছো। এই কারণে বাংলাদেশে পলিটিসাইজড হয় প্রশাসনে। আপনি কি আমার কথাটা বুঝতে পারলেন? আচ্ছা, আমেরিকানরা এই বিভিন্ন এনজিও কে টাকা দেওয়া শুরু করলো, আইআরআই কে টাকা দেওয়া শুরু করলো, মিডিয়াকে টাকা দেওয়া শুরু করলো। এইভাবে তারা বিভিন্ন জায়গাতে দিল এবং 2018 ওই আপনার যে কোটা আন্দোলন, সড়ক চাই আন্দোলন মোটামুটি ব্যর্থ হলো। আপনার মনে আছে নিশ্চয়ই, ওই সময় নুসাইবা না কি যেন একটা মেয়ে আছে, ওই যে বললো এই আপনার আসুন আসুন আওয়ামী লীগ অফিসে ধর্ষণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, পরে ও গ্রেফতার হলো। ও একসময় বললো যে আমি তো আসলে উত্তরাতে শুটিং ছিলাম, আমি তো শুনছি। ওর কথা শুনে যে কারো মনে হতে পারে যে উনি মনে হয় ধর্ষণটা হতেই দেখেছেন। দেখেন আমরা নিজেদের জীবনেও কেমন বুদ্ধ হই। ওই সময় আপনার শহীদুল আলমকে গ্রেফতার করা হয়। এখন শহীদুল আলমের পিকচারটা আমাদের কাছে কি ছিল, অনেকের কাছে কি ছিল? লোকটা ভালো, ব্লগারদের ব্যাপারে সে কথা বলেছে, ভালো ইংরেজি বলে, খুবই প্রগতিশীল লোক, মানে এই ধরনের ভাবি না, ফটো এক্সিবিশন করে। এখন মানে আমি যদি পেছনে যাই, বঙ্গবন্ধু কি কোনোদিন ভেবেছিলেন
যে মোশতাক শুধু না, তার প্যানেলের অনেক মানুষই বিট্রে করবে এই হত্যাকাণ্ডের পেছনে ছিল, সেনাবাহিনীর অনেকে তার পেছনে ছিল। আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে খালেদ মোশাররফ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল? ফারুককে প্রশ্ন করা হয়েছে, ফারুক বলেছে যে মানে আমাদের পুরো প্ল্যান সম্পর্কে খালেদ মোশাররফ জানতেন। তো খালেদ মোশাররফের ভাই আপনার ছিল না? আরেকটা ব্যাপার আপনাকে তথ্য দেই, যেমন হচ্ছে কর্নেল তাহেরের ভাই আনোয়ার, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিসি ছিল। এই যে মহিউদ্দিন আহমেদের বই, সেখানে মাত্র পড়লাম যে এই লোক ফ্রিডম পার্টির হয়ে লিবিয়াতে ট্রেনিং নিয়েছে, এই আনোয়ার আর তার ভাই, তার আরেক ভাই। মানে ফ্রিডম পার্টির হয়ে তারা রীতিমতো অস্ত্রের ট্রেনিং নিয়ে এসেছে। এটা আমার কথা না, এইটা এই বইটার নাম হচ্ছে কি পাখি যেন, ওই যে এই মহিউদ্দিন আহমেদের একেবারে নতুন একটা বই, আমি নামটা ভুলে গেছি। ওই বইয়ের শেষের দিকে দেখবেন এই আনোয়ারকে নিয়ে বলা আছে যে আনোয়ার লিবিয়াতে গেছে ট্রেনিং নিতে। এখন বাংলাদেশ আওয়ামী লীগও তো তাকে বিশ্বাস করেছিল, সেই সময় ফ্রিডম পার্টি করতো, ফ্রিডম পার্টির অস্ত্রের ট্রেনিং নিয়েছে ফারুক রশিদের কাছে, সেই লোক তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভিসি হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী দুনিয়ার সমস্ত তথ্য তাকে দিবে, এগুলোর দায়িত্ব তো কার? গোয়েন্দাদের, তাই নয় কি? আচ্ছা, তো এইভাবে তারা ষড়যন্ত্রের ডাল বুনে ওরা দেখলো যে না, কাবু করা যাবে না। 2014 ইলেকশন হয়ে গেল, রাজাকারদের ফাঁসি। মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডামেন্ট যে যে অপরাধ করেছে উনি কাউকে ফাঁসি দিবে, এমন কোন উনার কথা ছিল না। কেউ যদি অপরাধ করে ফাঁসির মতো, সেটার সিদ্ধান্ত নেবে আদালত। উনার কাজ হচ্ছে বিচারটাকে চালিয়ে যাওয়া, সিদ্ধান্ত নেবে আদালত। আমার কথা কি বোঝা গেল? জামাত ব্যাপকভাবে এখানে বিনিয়োগ করলো, লবিস্ট নিয়োগ করলো নানান ভাবে। এইদিকে ওরা বঙ্গোপসাগরে একটা বড় ধরনের অংশ চেয়েছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী দেননি। দেননি বলাটা ভুল হবে, তারা টেন্ডার ড্রপ করতে হয়, মিলতে হয়, সরকারি নিয়ম নীতি পালন করতে হয়। এটা করবে না, ওরা গায়েব জোরে নিবে, কারণ ওরা আমেরিকা। মাননীয় প্রধানমন্ত্রী এটা মানবেন না, তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি তাকেই দেবেন। আমি নিজে জানি ভাই, প্রধানমন্ত্রীকে কিছু বললেই উনি বলে এই আইনের মধ্যে কি আছে দেখো তো। এইটা একেবারে মানে কমন একটা ওনার ব্যাপার। উনি উনি না এই খুবই সংবিধানে কি আছে দেখো, আইনে কি আছে দেখো, আইনের বাইরে কিছু করা যাবে না। আমি যেমন বলেছি সশস্ত্র সংগ্রামের কথা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে নিঝুম এটা এটা সম্ভবত একটু তোমাকে রিথিঙ্ক করা উচিত। তিনি আমাকে এটা বলেছেন, আমি রিথিঙ্ক করেছি, আমি এই ব্যাপারটা। তারপর আমার কাছে মনে হয়েছে সশস্ত্র সংগ্রাম ছাড়া তো আমি কোনো উপায় দেখি না। তো মাননীয় প্রধানমন্ত্রী নৈরাজ্য চান না, শি ইজ নট অ্যানার্কিস্ট। মানে আমি আপনাকে উদাহরণটা এই কারণে দিচ্ছি, ফলে যেটা হয়েছে যে তিনি আমেরিকার এইসব ইন্টারেস্ট, এখন ওরা যেটা করতে চেয়েছে এখানে একটা ঘাঁটি করতে চেয়েছে। আমরা কিন্তু সবাই মনে করি যে সেন্ট মার্টিনে মনে ঘাঁটি করতে চেয়েছে। উই অল আর নো, সেন্ট মার্টিন একটা সিম্বলিক জায়গা। ওইখানে ভাই ওই 1 কিলোমিটার 2 কিলোমিটারও জায়গা না, ওইটা প্লেন, ওই ওই রানওয়ের মতো জায়গাও নাই। ওরা বেসিক্যালি চেয়েছে মহেশখালী, চিটাগংটা তারা চেয়েছিল। চিটাগাং যদি তারা পায়, পার্বত্য চট্টগ্রামের কন্ট্রোলটা তাদের হয়ে যায়। ওরা বাংলাদেশের এই অংশটা নিয়ে এই যে এত বছর ধরে এরা জুমল্যান্ড জুমল্যান্ড বলে, এই যে তারা নিজেদের অর্থ আছে, মুদ্রা আছে, এগুলো কে টাকা দেয়, অস্ত্র দেয় কে, এই গ্রেড এসে করতে এগুলো সব এই এক্সিস্টাই করে। তো আমেরিকা যেটা দেখলো শেষ পর্যন্ত যে সেনাবাহিনীকে ক্যাপচার করতে হবে, সেনাবাহিনী ছাড়া হবে না। সেনাবাহিনীর ভিতরে তারা তাদের কিছু লোক ঢুকালো, কিনে ফেললো, যেমন ফয়জুর রহমান, কামরুল হাসান, আইকেবি। আইকেবি কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, আইকেবি ইকবাল করিম ভুইয়া কিন্তু 2012 সালে একটা কু করতে চেয়েছিল। আমাকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটা লম্বা স্টোরি বললেন। তো মাননীয় প্রধানমন্ত্রী মনে বলেছেন এই তুমি নাকি কু করতে চাও, ওই আইকেবি কে বললে। আমি জানি না যে এই ঘটনা, আমি অবশ্য এইটা আমি আপাকে জিজ্ঞেস করি না, একদিন করবো আমি। আইকেবি কিন্তু ওটা কু করতে চেয়েছিল না। হ্যাঁ, হ্যাঁ, চিন্তা করে দেখেন, জিয়াউল হকের মতো একটাকে, জিয়াউল হক তো সন্ত্রাসী, জঙ্গি,
ও কু করেছে, ওর সাথে ও একা একা কু করতে পেরেছে, যে রিভলভার নিয়ে কু করতে গেলাম, ওর সাথে আরো অফিসাররা ছিল, মাস্টার মাইন্ডরা ছিল না, সেগুলো কিন্তু বের হয়েছে কিনা আমরা জানি না। যেমন ধরেন এই যে আপনি ইকে দেখেন, ওই যে একটা লোক আছে চুল বড়, আর্মির, এই সরি ওর নামটা যেন কি, ওই যে সারাক্ষণ বলে, আর হাসিনুর রহমান। হাসিনুর রহমান কিন্তু আপনার পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে মানুষকে মারতো, পয়েন্ট ব্ল্যাঙ্কে। আজকে সে হয়ে গেছে সাধু সন্ন্যাসী, হ্যাঁ আমি আজ চোর বটে। বুঝেন নাই? 2 বিঘা জমি পড়েছেন কি? 2 বিঘা জমি কবিতাটা পড়েছেন? তুমি সাধু হলে আমি আর চোর বটে, এরকম আছে না? হাসিনুরকে, এই যে হাসিনুর কথায় কথায় মানুষকে মারতো, এইটার জন্য তাকে জবাবদিহি করতে গিয়ে এটাকে তাকে কোর্ট মার্শালে এনেছে। ওই কোর্ট মার্শালে তার শাস্তি হয়েছে। তখন তাকে, ও করতো কি জানেন, ওর একটা বদ অভ্যাস ছিল, ওই যে তার সাথে যদি কোনো কয়েদি থাকতো, ওই কয়েদির সাথে সে শারীরিক সম্পর্ক করতো জোরাজুরি করে। এটা আমি শুনেছি এক সাবেক সেনা প্রধানের কাছে। ওকে তখন সলিটারি কনফাইনমেন্টে দিত। বুঝতে পারছেন? ওই সলিটারি কনফাইনমেন্টকে সে বানিয়েছে, তাকে গুম করা হয়েছে। আমি আমি আপনাকে কথা দিতে পারি যে ওর সমস্ত এইসব রেকর্ড আমরা সামনে আনবো। এটা মানুষকে একটু দেখানোর প্রয়োজন আছে, আমরা চেষ্টা করছি, আসলে অনেক কিছুই তো আসলে আমরা দূরে থেকে পারি না। তো ও ও আসলে গে ছিল, মানে সমকামী ছিল আর কি। তো ওকে এই গে থাকার কারণে অন্য কয়েদির সাথে তাকে রাখতো না, ওকে সলিটারি কনফাইনমেন্টে দিয়েছিল। তো এই হাসিনুর এখন সবচাইতে সরকারের সমালোচক হয়েছে, মানে আওয়ামী লীগের সমালোচক হয়েছে। কিন্তু ও কিন্তু খালেদা জিয়ার বাড়িতে যখন উচ্ছেদ হয়, উচ্ছেদ বলতে আদালতের মাধ্যমে হয়, ও কিন্তু অনেকগুলো ঘটনা ঘটিয়েছে যেগুলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নেতৃত্ববৃন্দরা জানতেন না, মাননীয় প্রধানমন্ত্রী জানতেন না। অনেকগুলো কাণ্ড ঘটিয়েছে সে। জানেন এই লোকটা করেছে ওয়ান হ্যান্ডে করেছে। আজকে সে বড়, আমি জানি না বিএনপিটা তদন্ত করবে কিনা, করলে হাসিনকে সবার আগে গ্রেফতার করবে। তো যাই হোক, আমেরিকানরা তখন এই ছকগুলো নানান জায়গায় পাত। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কি করলো, এই আপনার এই একটা পরিপত্র জারি করে ফেললো, প্রজ্ঞাপন, যে কোটাবাদ। ওহিদুল ইসলাম তুষার নামে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের এক ছেলে একটা রিট পিটিশন দাখিল করলো করোনার সময়। আপনাকে দেখলে মনে হবে যে মুক্তিযোদ্ধার সন্তান। এই মুক্তিযোদ্ধার সন্তানও আসলে ড্রিভেন বাই এই সিআইএ। মাননীয় প্রধানমন্ত্রীকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করলো যে একটা রিট করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী বলছে রিট করবা কেন, কিসের জন্য, আমি তো বাদ করে দিয়েছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থা হয়েছে এমন, কেউ যদি রিট করতে চায় মানাও করতে পারেন। উনি এমন একজন মানুষ, উনি আইনের কাছে আইনে ছেড়ে দিয়েছে। এই ছেলে রিট করে রেখেছে, আদালত এটাকে কার্যতালিকাতে আর রাখে নাই। আমেরিকা এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেল 2018 পরে, থাকলো 2022-23-এর দিকে ইনসাফ পার্টি নামে একটা পার্টি হয়েছে। আপনি দেখবেন ফরাদ মজাহার মোটামুটি একটা ছক করে ফেলেছে। একটা আপনার স্টাডি সার্কেল হতো আপনার আদাবরে, এই স্টাডি সার্কেলটা পরিচালনা করতো ফরাদ মজাহার। এইখানে ফরাদ মজাহার তালিম দিত রাষ্ট্র দখলের পর আমরা কি করিব, ও তাত্ত্বিক তালিম গুলা দিত আর কি, বুঝছেন? যেমন সংবিধান, মুজিব, ও এই যে মুজিববাদী সংবিধান। আর ও ছিল হচ্ছে মাওলানা ভাসানীর খুবই ভক্ত। ও কিন্তু ওই লক্ষ্মীপুরেরই, আমি যে অঞ্চলের ওই অঞ্চলেরই ছেলে, মানে লোক আর কি, ছেলে তো তাকে কিভাবে বলি। তো ওই মাওলানা ভাসানী একটা পালন করত, সেটা হচ্ছে রুহানিয়াত। রুহানিয়াত নামে ওর একটা থিওরি ছিল, বুঝতে পারছেন? এটা আরেকদিন আলোচনা করবো। এটারই ওই পালনবাদ বলে, বুঝতে পারতেছেন? মানে এটার ব্যাপারটা হচ্ছে যে জন্ম দিয়েছেন তিনি, যিনি সৃষ্টি করেছেন তিনিই পালন করবেন, এটা একটা আলাদা থিওরি আছে। হক কথাতে দেখবেন একদম নিয়মিত এইটা নিয়ে, এই পালনবাদ নিয়ে, এটা নিয়ে সিরিজ প্রকাশিত হতো। কারো কাছে যদি হক কথা থাকে তাহলে সে হক কথায় সেটা দেখতে পাবে। আরেকদিন এই পালনবাদ নিয়ে একটা প্রোগ্রাম আমি করব। এইটা কথাও ভালো রাখা ভালো, এটা বলে রাখা ভালো, এই ফরাদ মজার কিন্তু শেয়ার সিকদারের সর্বহারা পার্টি করতো। ঢাকা ইউনিভার্সিটির বাংলার প্রফেসর হুমায়ুন কবিরকে কিন্তু ও খুন করে, মানে ও ডেকে নিয়ে যায়, ওই অন্য অন্য লোকেরা ও ডেকে নিয়ে টেন্টি মাঠে নেয়, তারা নিয়ে তাকে খুন করে ফেলে। আচ্ছা, ওইটা আলাদা ব্যাপার। তো ও তালিমটা দিত,
এদেরকে, যে রাষ্ট্র ও নিশ্চিত ছিল যে ক্ষমতার পরিবর্তন হচ্ছে, কিন্তু পরিবর্তনের পরে কি হবে এইটা সে নাহিদ টাহিদ এদেরকে নিয়ে ঘুরতো। নাহিদরা এর মধ্যে একটা পলিটিক্যাল পার্টি বানিয়ে ফেললো, নাহিদ, আক্তার, এরা। এটার নাম হচ্ছে এই ছাত্র শক্তি ছিল নাকি, ছাত্র শক্তি ছিল। সরি, আমার এখানে একটা বন্ধু আছে, ওকে জিজ্ঞেস করছি, ও এই পুরো মানে ও নিজেও এগুলো জানে আর কি। ওই ছাত্র শক্তি করেছে, এগুলোকে তারা করে 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 রেখেছে। এখন দেখেন ভাই, এই যে ছাত্র শক্তি হচ্ছে, ইনসাফ পার্টি হচ্ছে, এগুলো কি গোয়েন্দা সংস্থার অজানা? না, কিন্তু এগুলোকে আবার গভর্নমেন্ট পাত্তাও দিত না। গভর্নমেন্টেরও ওই, এখন আমি এই পর্যন্ত এসে যেটা বুঝি, আওয়ামী লীগ একটা বড় দল, মাল্টি ক্লাস পার্টি। এখানে ধরেন একজন নেতা বলছে যে এইটার পাত্তা দেওয়ার কিছু নাই, ধুর, এদেরকে এখন যদি ধরতে যাই খামাখা কেমন শুরু করবে প্রথম আলো, অমুক, খামাখা নিজের গায়ে এইসব এনে লাভ নাই। আর প্রথম আলো আর ডেইলি স্টার তো জানেনি, এরা কমপ্লিটলি অপারেটেড হয়েছে আমেরিকান এম্বাসির মাধ্যমে। সুশীল সমাজের একটা প্রতিনিধি রেডি হয়ে গেল, ওরা ছকটা করলো এমন, তিনটা ওরা প্ল্যান করেছে। ওরা ছাত্রদেরকে নিয়ে একটা আন্দোলন করবে, এইটা রাশিয়া ক্যাপচার করে ফেলে। কারণ এই মিটিংটা প্রথম হচ্ছে দোহাতে, কাতার একটা বড় টাকা দিয়েছে। রাশিয়ান যেই গোয়েন্দারা, তারা ধরে ফেলে যে বাংলাদেশে একটা কালার রেভলিউশন হবে। এইখানে তার্কি এবং কাতার একটা ভালো টাকা দিচ্ছে, আমেরিকান এম্বাসি, ইউরোপিয়ান ইউনিয়ন একটা বড় ধরনের হেল্প করবে, মানে সবাই এক কাটা হয়ে গেছে। আমি নাম উল্লেখ করবো না, কলকাতা বাংলাদেশ হাই কমিশনে আমাদের এক দাদা আছেন, উনি আমাকে সেদিন পার্ক স্ট্রিটে বিশাল এক গল্প বললেন। ওপেনলি বলতো, ওপেনলি আমেরিকান অ্যাম্বাসেডররা বলতো, উই উইল চেঞ্জ দিস রেজিম। আপনারা যদি পারেন, আপনি যদি পারেন আমাদের নফেল ভাইকে একদিন নিয়ে আসবেন। নফেল ভাই কিন্তু এই ব্যাপারে প্রচুর জানে। নফেল ভাই এরা প্রেশার দিয়েছে এমন ভাবে যে, নফেল ভাই তো ধরেন, নফেল ভাইয়ের ওয়াইফ ব্রিটিশ, তো নফেল ভাইকে মনে করেছে কি, নফেল ভাই মানে যে ধরেন ওরা একটা ইউনিভার্সিটি করবে এই বাংলাদেশে, কোনো ট্যাক্স ফ্যাক্স কিছু দিবে না, বিল্ডিং টিল্ডিং কিছু বানাবে না, তারা নিজেরা ডিগ্রি নিয়ে তারা টাকা পয়সা নিয়ে চলে যাবে। নফেল ভাই রাজি হচ্ছে না। নফেল ভাই হচ্ছে, ভাই তোমার এই দেশ থেকে যদি ডিগ্রি নিতে হয়, তোমার এখানে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে, বিনিয়োগ করতে হবে। আমার ওয়াইফ ব্রিটিশ, তো কি হয়েছে? বুঝতে পারছেন ব্যাপারটা? মানে ব্যাপারটা আমরা যখন ব্যক্তিগত আলাপটা করেছি, মানে ওরা এইভাবে ওনাকে একটা টোপ দিতে চেয়েছে, হ্যাঁ না তুমি তো আমাদেরই খুবই কাছের লোক, আমাদের জামাই, এই টাইপের ভাইব আর কি। তো নভেল ভাইরা তো জানেনি একেবারে, এরা খুবই গোড়া আওয়ামী লীগের, এসব বিট্রিয়ালে নাই। মানে উনি তো খুব স্ট্রিক্টলি ওটা হ্যান্ডেল করেছে, আমি ওই পার্টিকুলারলি ওই জায়গাটা বলবো। তো এইভাবে তারা যেটা করেছে, ওপেনলি তারা বলতো, এবং এটা কিন্তু সরকারের কানেও আসতো।